আপনারা দেখছেন নিউজ বাংলা 7 দিন। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা ব্লকের অন্যতম নেতা সম্মানীয় দিবাকর দত্ত মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অ্যাডভোকেট মহিদুল ইসলাম মহোদয় উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সম্মানীয় সুকুমার ক্ষেত্রপাল মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন কতুলপুর ব্লক ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় পার্থ মহন্ত মহাশয় উপস্থিত আছেন। সর্বোপরি আজকে আপনাদের কাছে যে বার্তা আমরা উপস্থাপন করতে চাইছি সেটি হলো, কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি আমাদের এই রাজ্যে এসেছিলেন এবং তিনি কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলে গিয়েছিলেন। অথচ এখন দিল্লির কৃষক আন্দোলন চলছে, সেখানে আন্দোলনকারী কৃষকদের পাশে তার দলের কিন্তু কেউ ছিল না। অথচ তিনি আমাদের বাংলায় এসে কৃষকদের নিয়ে বিভিন্নভাবে তারা পাশে রয়েছে সেই বার্তা দিয়েছেন। অথচ দিল্লিতে এই প্রবল ঠান্ডায় যে সমস্ত মানুষগুলি আন্দোলনের রাস্তার মধ্যে বসে রয়েছেন তাদের পাশে কোনো বিজেপির নেতা নেতৃত্ব আজ পর্যন্ত সেখানে দিয়ে কিন্তু তারা দাঁড়ায়নি। একটি কৃষি প্রধান দেশ হচ্ছে ভারতবর্ষ, যেখানে কৃষকদের উপরে যে অত্যাচার চলছে বা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার, সেটা বিশ্বের মানচিত্রে আজকে ভারতবর্ষকে অনেক খাটো করে কিন্তু দেখানো হচ্ছে এবং এর জন্য পুরোটাই দায়ী হচ্ছে বিজেপি সরকার। কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে সেই সরকারই কিন্তু পুরোটা দায়ী, এটা আমরা এক বাক্যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বীকার করছে। এই বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাস্তায় কৃষকদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল তা পুরো দেশের মানুষ কিন্তু আজকে দেখেছেন। পাশাপাশি এই পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের পাশে থাকার বিষয়টিকে সুনিশ্চিত করেছেন এবং কৃষক বন্ধুদেরকে সার্বিকভাবে পরিষেবা প্রদান করছেন। আমাদের রাজ্যের বিধানসভায় এই কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে। সুতরাং কেন্দ্রের যে কৃষক হত্যাকারী কৃষি বিল, সেই কৃষি বিলকে আমরা মানছি না, মানব না, সেই ব্যতি রেখে বিধানসভাতে কৃষি বিল কিন্তু বিরোধী আইন কিন্তু পাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এনআরসি আর সিএবির এই একই কথা পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে কৃষক হত্যার সামিল বলে এটা আমরা প্রত্যেককে মনে করি। এনআরসি এবং সিএবি করে যে সমস্ত মানুষদেরকে আজকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা বা তাদেরকে নাগরিকত্ব খর্ব করার যে সিদ্ধান্ত, ঠিক সেরকম কৃষক বিলের মধ্য দিয়ে কৃষকদের যে হত্যা করার সামিল করছেন, সেটা কিন্তু আমরা এক বাক্যে বলতে পারি কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের পাশে নেই, কৃষকদের তারা কিন্তু পাশে নেই। গত প্রায় 70 দিন ধরে দিল্লিতে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কারণ এই কর্পোরেট সরকারের 3টি কৃষি আইনে বিরোধিতা করায় তাদের উপর নেমে এসেছে রাষ্ট্রের অত্যাচার। যে অত্যাচার আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় দেখেছেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে পুলিশ দিয়ে কিভাবে তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, সেটা কিন্তু আপনারা প্রত্যেককে প্রত্যক্ষ করেছেন, বাংলা তথা ভারতবর্ষের জনসাধারণ। 19শে জানুয়ারি আমরা দেখলাম অমিত শাহের দিল্লির পুলিশ মুখোশধারী ষড়যন্ত্রকারীর সাথে চক্রান্ত করে সিংহু সীমান্তে আন্দোলনরত কৃষকদের উপরে আক্রমণ নামিয়ে এনেছেন। সুতরাং এটা যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন কৃষকরা, সেটা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে কিন্তু তারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আমরা যদি ক্রোনোলজি দেখি তাহলে দেখা যাবে যে এই মুখোশধারীদের দিয়ে আক্রমণ চালানোর এর আগেও দিল্লির
জওহরলাল নেহরু যে বিশ্ববিদ্যালয় রয়েছে জেএনইউ, সেখানে তো কিন্তু এই বহিরাগত বা মুখোশধারী কিছু মানুষকে দিয়ে সেখানে কিন্তু বিভ্রান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। তারপর উত্তর পূর্ব দিল্লির দাঙ্গা এবং এখন আমরা দেখতে পেলাম সিঙ্ঘু সীমান্ত, সমস্ত জায়গাতেই বিজেপির এই যে কারচুপি, ষড়যন্ত্রকারী চক্রান্ত, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ আজকে কিন্তু বুঝতে পেরেছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী বছরের পর বছর ধরে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ, তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলাকে সঠিকভাবে পরিচালিত করার দায়িত্ব তাঁর, কিন্তু সেই কাজ তিনি বিন্দুমাত্র করছেন না। ভারতবর্ষের মানুষকে সব সময় বিভ্রান্তির শিকার করছেন, অত্যাচারীর জায়গায় পৌঁছে দিচ্ছেন। তিনি আজ দলে ভোট চাইতে এলে বাংলায় বারবার ছুটে আসছেন, কারণ বাংলায় ভোট, তিনি বারবার ছুটে আসছেন। বিজেপির এমন কোনো ইস্যু নেই যে মানুষের কাছে তারা ভোট চাইতে পারে, সুতরাং তাদের কাছে কয়েকটা ইস্যু আছে, যে কৃষক বিরোধী আইন তাদের ইস্যু, তারপরে হচ্ছে এনআরসি করা হচ্ছে, সিএএ করা হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে নোটবন্দি করা হয়েছে, জিএসটি করা হয়েছে, সমস্ত কিছুই কিন্তু সাধারণ মানুষের বিরোধী কার্যকলাপ, যেগুলো দিয়ে মানুষের কাছে ভোট চাওয়া কিন্তু দুর্রহ বা দুরস্ত বলে মনে করছেন। কিন্তু বাংলার মানুষ আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি তারা কিন্তু ভরসা রেখেছেন। এটা কিন্তু সর্বত্রভাবে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। আমরা বিজেপি সম্পর্কে এখানে যা বলছি তা গোটা দেশের জন্য প্রযোজ্য। বিজেপি যদি বিশ্বাস করে যে গণতন্ত্রকে নষ্ট করে কৃষকদের উপর আক্রমণ করে তারা দেশের মানুষের এবং বাংলার মানুষের মন জয় করতে পারবে, তবে তারা ভুল ভাবছেন। সুতরাং তারা মানুষকে আর ভুল বোঝাতে পারবে না। মানুষের মনের মধ্যে এখনো রয়েছে 15 লক্ষ টাকার স্বপ্ন দেখিয়ে ভোট চেয়েছিল, বছরে 2 কোটি বেকারের চাকরি দেব বলেছিল, একাধিক মিথ্যাবাদী প্রকল্প চালু করে ভারতবর্ষের মানুষকে সমস্ত ধরনের অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং তারা ভোট চাইতে এলে বাংলার মানুষ যে ভোট দিয়ে দেবে তাতে কোনো রকম চিন্তা করবেন না, সেগুড়ে বালি সেটা কিন্তু বাংলার মানুষ আজকে প্রত্যক্ষ করে বলে দিচ্ছেন। গাজীপুরে উত্তরপ্রদেশ প্রশাসক পুলিশ দিয়ে কৃষকদের আন্দোলনকে তুলে দিতে চাইলে কৃষক নেতা রাকেশ টিকাইত আবেগপ্রবণ হয়ে প্রতিবাদে গর্জে ওঠেন। তিনি বলেন, এই পরিস্থিতির জন্য বিজেপি দায়ী এবং তারপরে বিপুল সংখ্যক কৃষক এসে উপস্থিত হন গাজীপুর সীমান্তে। সুতরাং কৃষকরা যে এককাট্টা হয়েছেন, কৃষকরা যে আজকে আন্দোলনের জন্য তারা পথে নেমেছে, মাঠে নেমেছে, সেটা কিন্তু কোনোভাবে আর রুখতে পারবে না ভারতবর্ষের এই বিজেপি সরকার। মধ্যরাতের পর রাকেশ টিকাইতের বক্তব্য ভাইরাল হওয়ার সাথে সাথে হাজার হাজার কৃষক দিল্লির সীমান্তে কিন্তু পৌঁছে যান। সুতরাং বুঝতেই পারছেন ভারতবর্ষের কৃষকেরা কতখানি খারাপ পরিস্থিতিতে রয়েছে। তাদের পাশে সমস্ত মানুষকে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যেককে আহ্বান জানাই। কৃষকদের এই প্রতিবাদকে বিজেপি এতটাই ভয় পেয়েছে যে তারা ভুল তথ্য ছড়িয়ে দিতে চাইছে চারিদিকে। এই বিজেপির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কৃষকদের, এটি বিজেপির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই, বাংলার লড়াই। কারণ বিজেপি দেশকে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে তাদেরকে বিক্রি করে দিতে চাইছে, সেটা কিন্তু রুখে দিতে হবে আপনাদের সকলকে। কেউ যদি আমাদের বাঁচাতে পারে, সুতরাং সেটা হচ্ছেন এই কঠিন পরিস্থিতিতে কৃষকদেরকে যদি কেউ বাঁচাতে পারেন, তিনি হচ্ছেন বাংলার জননেত্রী নয়, ভারতবর্ষের সভানেত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই পারেন এই ভারতবর্ষের মানুষকে সুরক্ষার জায়গায় পৌঁছে দিতে, ভারতবর্ষের মানুষকে সার্বিকভাবে পরিষেবা প্রদান করতে। আমরা জানি বিজেপি মিথ্যা প্রচারের জন্য 50 লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায়, কৃষকদের প্রতিবাদকে হেয় করার জন্য, ধ্বংস করার জন্য বিজেপির যে নোংরামি চলছে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন। এখনো এই পথ অবলম্বন করছেন বিজেপি, কিন্তু তারা জানেন না যে সত্য চিরকাল প্রকাশের জন্য নিজের পথ খুঁজে নেয়। সত্যকে কোনোদিন চাপা রাখা যায় না।
একের পর এক মিথ্যা ফেক নিউজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ফেসবুক, টুইটার, বিভিন্ন জায়গায় বিজেপি যেভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাতে কিন্তু বাংলার মানুষ কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না এবং মেনে নেবে না। ঠিক একই কারণে গোটা দেশ দেখেছিল যে লালকেল্লার ঘটনার পিছনে মাস্টার মাইন্ড এমন এক ব্যক্তি যার বিজেপি নেতাদের সঙ্গে ছবি রয়েছে। কোনো বিরোধী নেতার সাথে ছবিতে তাকে কিন্তু দেখা যায়নি। বুঝতেই পারছেন যে লালকেল্লায় যে মিথ্যা নিউজ, যে সেখানে নাকি কৃষকরা পতাকা বেঁধে দিয়েছে, এটা পুরো মিথ্যা নিউজ। সুতরাং আমি সংবাদ মাধ্যমকে বলবো, আপনারা নিশ্চিত ভালো রকম তথ্য নিয়ে আপনারা কিন্তু খবরটাকে পরিবেশন করবেন। তাকে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সাথে বন্ধ দরজার পিছনে বৈঠকে অংশ নিতে দেখা গেছে যিনি এই কাজটা করেছেন লালকেল্লার ঘটনায়। এটাই বিজেপির বাস্তব চেহারা। তারা মানুষের কথা শোনার পরিবর্তে ষড়যন্ত্রের মাধ্যমে তাদের প্রতিবাদী কণ্ঠস্বরকে হত্যা করে। এই সরকার কর্পোরেট দ্বারা, কর্পোরেটের জন্য এবং কর্পোরেটের সরকার। সুতরাং কর্পোরেট ছাড়া বিজেপি এক বিন্দুও জল খায় না। সুতরাং এই কর্পোরেট সরকারের হাতে ভারতবর্ষকে আজকে তুলে দিতে চাইছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকার। একটি দল হিসেবে আমরা হিংসায় নিন্দা করি, তবে আমরা এ কথা কিছুতেই অস্বীকার করতে পারি না যে এই কৃষকদের প্রতিবাদকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্যই এই পরচিত হামলা। আর তার কারণ হলো ভারতীয় জনতা পার্টি আদতে একটি কৃষক বিরোধী রাজনৈতিক দল। সুতরাং কৃষকদের পাশে বিজেপি নেই, বিজেপি কৃষকদের পরম শত্রু। সুতরাং কৃষকরা যেন কোনোভাবেই বিজেপিকে একটি ভোটও না দেয়, সেই আহ্বান আমরা কিন্তু আপনাদের মাধ্যমে করতে চাই। কৃষকরা দিল্লির রাজপথে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এমন এক সরকারের বিরুদ্ধে যারা আদতে ক্ষমতায় দম্ভে অন্ধ, অহংকারী এবং কৃষকদের সমস্যার সমাধানের বিষয়ে অত্যন্ত উদাসীন। এই স্বৈরাচারী সরকারের 3টি অগণতান্ত্রিক কৃষি আইন বাতিল করতে অস্বীকার করেছেন। সরকারের কাছে কেন ক্ষমতা প্রদর্শন, কৃষক সমস্যার সমাধানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কৃষি বিল? সুতরাং কর্পোরেটদের কাছে মুনাফার জন্য এই ধরনের কৃষি বিল, সেটা কিন্তু মনে হয় ভারতবর্ষের মানুষ এর যোগ্য জবাব 2021 সালে বাংলায় তো দেবেই, 2024 সালে বিজেপিকে এই সারা ভারতবর্ষ থেকে তারা বিতাড়িত করবে। আমরা অস্বীকার করতে পারি না যে দিল্লিতে আমরা যে অনাচার দেখছি তা শুরু হয়েছিল গণতন্ত্রের মন্দির তথা সংসদের জোর করে বিলকে পাস করিয়ে নেওয়ার মাধ্যমে। যদি তা এড়ানো যেত শুরুতেই, তাহলে দিল্লিতে এই যা ঘটেছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া সম্ভবপর হতো। রাতের অন্ধকারে জোর করে চাপ দিয়ে কৃষি বিল পাস করিয়েছেন প্রধানমন্ত্রী। সুতরাং সেই কৃষি বিল যে কতখানি ভয়ঙ্কর, কৃষকদের অত্যাচারের ক্ষেত্রে কতখানি একেবারে সীমাহীন অত্যাচার, সেটা কিন্তু এই কৃষক বিলে সম্পূর্ণরূপে অধিকারকে কেড়ে নিয়েছেন এই নরেন্দ্র মোদী সরকার। এই রাজ্যের জন্য, কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রকল্প তিনি চালু করেছেন। সেই তথ্য আমি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। গত 6 বছর ধরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে কৃষি কর্ম পুরস্কারে ভূষিত করেছেন। সুতরাং কৃষকরা যে আজকে বাংলায় উৎপাদনকে বৃদ্ধি করেছেন, কৃষকরা যে আজকে সুযোগ সুবিধা পাচ্ছেন, সেজন্য কৃষি কর্ম পুরস্কার কিন্তু প্রদান করেছেন কে না, আমাদের কেন্দ্রীয় দপ্তর, কেন্দ্রীয় সরকার 6বার কৃষি কর্ম পুরস্কার করেছেন পশ্চিমবঙ্গকে। ভারতের অন্যান্য রাজ্যে বীমার প্রিমিয়াম দিতে হয় কৃষকদের, কিন্তু এই রাজ্যে প্রিমিয়ামের যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। অর্থাৎ কৃষক বন্ধু কার্ডের যে আমাদের প্রিমিয়াম, যেটা ফসল বীমা, সেই প্রিমিয়ামটা কিন্তু রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে কৃষকদেরকে 1 টাকাও কিন্তু খরচ করতে হয় না। সুতরাং এই ব্যয়টা সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায় প্রদান করছেন। বিজেপি দাবি করেছেন কৃষকদের রোজগার 2022 সালের মধ্যে দ্বিগুণ হবে। আরে বাবা, তুমি এখনই বলো যে 2020 সালের মধ্যে দ্বিগুণ করেছি।
শুধু শুধু করব 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 এই ধরনের তথ্য দিয়ে আর বাংলা তথা ভারতবর্ষের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। 15 লাখ টাকা দেব বলেছিল, কোথায় 15 লাখ টাকা, কোথায় 2 কোটি বেকারের চাকরি? সুতরাং মিথ্যে খবর দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করে লাভ নেই যে কৃষকদের রোজগার 2022 সালে দ্বিগুণ করব। কেন এই 2021 সালে জানুয়ারি মাসে দ্বিগুণ হোক, তবেই তো বোঝা যাবে যে তারা কাজ করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে 2028 সালের আগে কৃষকদের আয় দ্বিগুণের কোনো সম্ভাবনা নেই। সুতরাং কৃষকরা যে তিমিরে রয়েছে সেই তিমিরেই কিন্তু পৌঁছে দিচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে কৃষকদের আয় 2011 সালে 90,000 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে 2,90,000 টাকা। সুতরাং এই 10 বছরে সেটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে কৃষকদের আয়। এটা সাফল্য, বাংলার মানুষের সাফল্য, বাংলার কৃষকদের সাফল্য, সেটা আমরা আজকে জোর গলায় বলতে পারি। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বাংলার সব চাষিরাই কিন্তু রয়েছেন, কিন্তু পিএম কিষাণ শুধুমাত্র ছোট চাষিদের সাহায্য করে, অর্থাৎ বড় চাষিদের কিন্তু কোনোভাবে একটা টাকাও কিন্তু দিচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষিরা একর পিছু 5,000 টাকা পান, কিন্তু পিএম কিষাণের একর পিছু মাত্র 1214 টাকা পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন একর পিছু কত টাকার ঘাটতি রয়েছে এই জায়গাতে। নামে মাত্র কিষাণ নিধি প্রকল্প কেন্দ্রে কজন পেয়েছে তার কোনো রিপোর্ট কার্ড মোদীবাবু আজ পর্যন্ত প্রকাশ করতে পারেনি, আর কোনোদিনও পারবে না। সুতরাং একর প্রতি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন 5,000 টাকা, আর সেখানে মোদীবাবু দিচ্ছে কত? 1214 টাকা, 1,214 টাকা। এই টাকাটার জন্য কেউ ডিএম অফিসে লাইন দিতে যাবে না। যার 5 একর জমি থাকবে, 10 একর জমি থাকবে, কেউ কিন্তু যাবে না। এরপর হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 18 থেকে 60 বছর বয়সী কোন কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, যে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি রোগ ভোগে বা অ্যাক্সিডেন্টে 18 বছরের ঊর্ধ্বে মারা যান, 2 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী প্রদান করছেন। কিন্তু প্রধানমন্ত্রী যে পিএম কিষাণ করেছেন, সেখানে কিন্তু এই ধরনের কোনো পরিষেবা নেই। সুতরাং বুঝতেই পারছেন কার কতটা সুবিধা রয়েছে এই জায়গাতে। কিষাণ ক্রেডিট কার্ড আমাদের 92% মানুষকে কভারেজ করেছে। 100%-এর মাধ্যমে 92%। রাজ্যের 55 লক্ষ কৃষক এই কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে। বুঝতেই পারছেন কৃষকদের পাশে কতখানি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যে কারণেই তো আজকে বাংলায় কোনো কৃষকদের নিয়ে কোনো আন্দোলন হয়নি। সমস্ত কিছুটাই কিন্তু আজকে সুষ্ঠুভাবে বাংলার মানুষরা পাচ্ছে, সেটা আজকে আমরা জোর গলায় বলতে পারি। কৃষকদের অধিকার রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন অনশন করেছিলেন, নিজের জীবনকে বিপন্ন করে। আপনারা প্রত্যেককেই জানেন, সিঙ্গুরের জমি আন্দোলনের জন্য তিনি 26 দিন অনশন করেছিলেন, এবং তিনি সেই কৃষকদের পক্ষে আজও কিন্তু সমানভাবে রয়েছেন, কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নেক্সট আমি বলতে চাই যে আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি, আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করছি দেশের কৃষকদের পাশে দাঁড়াতে। কারণ কৃষকরা যদি চাষবাস না করে আমরা কিন্তু খেতে পাবো না, আমাদের ডান হাত কিন্তু মুখে উঠবে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা কৃষকদের পাশে দাঁড়িয়ে থেকে প্রচার অভিযানে আপনারা অংশগ্রহণ করুন, এবং ভারতীয় জনতা পার্টি যে প্রচার চালাচ্ছে তা ভুল, এটা আপনাদের কিন্তু প্রমাণ করে দিতে হবে যে তারা মিথ্যে অপপ্রচারের মধ্য দিয়ে আজকে ক্ষমতায় আসার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আপনারা সত্য খবরটাকে উদ্ঘাটন করে কৃষকদের পাশে দাঁড়িয়ে সেটা আপনারা তথ্য পরিবেশন করবেন। সেই অনুরোধটুকু আমি আপনাদের কাছে রাখবো যে কৃষকদের পাশে দাঁড়িয়ে সত্য খবরকে আপনারা দিকে দিকে চারিদিকে ছড়িয়ে দেবেন। কৃষকরা কেবল দিল্লিতেই প্রতিবাদ করছে তা নয়, পশ্চিমবঙ্গে একই সাথে 3টি কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ দেখা গেছে। আমরা এর আগে কৃষকদের মাঠে গিয়ে প্রতিবাদ করেছি, কৃষকদের নিয়ে। সেখানে প্রত্যেকটা এলাকায়, বিধানসভায়, ব্লকে, অঞ্চলে, সমস্ত জায়গায় প্রতিবাদ চলছে।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কৃষকদের পাশে দাঁড়াতে এবং 3টি কৃষি আইন বাতিল সুনিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। সুতরাং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কৃষকদের পাশে দাঁড়াতে এবং 3টি কৃষি আইন বাতিল সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই কিন্তু চালিয়ে যেতে বদ্ধপরিকর। সুতরাং তাদের যে লড়াই, সেই লড়াইটাকে কিন্তু আমরা সর্বত্রভাবে সেটাকে চালিয়ে যেতে চাই, সর্বত্রভাবে আমরা পৌঁছে দিতে চাই। সেই বার্তা, সেই আহ্বান আমরা কিন্তু আপনাদের সকলের কাছে রেখেছি এবং আপনাদের কাছে এটুকু বলতে চাই যে কৃষকরা আজকে কিন্তু ভারতবর্ষের কৃষকরা আজকে বিপন্ন। কৃষকদের পাশে আপনাদের আমাদের সকলে যারা পাশে দাঁড়িয়ে এই কৃষক হত্যাকারী কৃষি বিলের প্রতিবাদ করে মানুষকে সংগঠিত করতে হবে, কৃষকদের কিন্তু বাঁচাতে হবে। আজকে কৃষকরা কিন্তু বিপন্ন। সেই আহ্বানটুকু রেখে প্রত্যেককে আর একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জানাই এবং তার পাশাপাশি আমি আপনাদের কাছে কৃষকদের যে একটা জায়গা তা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। কিভাবে অত্যাচার করেছে কৃষকদেরকে। আপনারা দেখলেন যে কৃষকদের উপরে কতখানি অত্যাচার বিজেপি গভর্নমেন্ট করছে। বিজেপি তার পেটুয়া দিল্লির পুলিশকে কাজে লাগিয়ে এই নিরীহ কৃষকদের উপরে যে অত্যাচার নামিয়ে এনেছেন, এর প্রতিবাদ কিন্তু বাংলা তথা ভারতবর্ষের মানুষকে আজকে করতে হবে। তাই আমি সাংবাদিক বন্ধু ভাইদেরকে অনুরোধ করব যে কৃষকদের পাশে দাঁড়িয়ে সঠিক তথ্য নিয়ে কৃষকদেরকে বাঁচান। কৃষকরা না বাঁচলে আমরাও কেউ বাঁচব না। তাই সেই আহ্বান, সেই বার্তাটুকু রেখে প্রত্যেককে আর একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের সাংবাদিক বৈঠক এখানেই শেষ করি। ধন্যবাদ, নমস্কার। দিল্লিতে কৃষক আন্দোলন করতে গিয়ে একজন কৃষক মারা গেছেন, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, যে জায়গাতে আজকে কৃষকরা নেমেছে, রাজধানী এরিয়া, কৃষকদের সঙ্গে বৈঠক করা দরকার ছিল প্রধানমন্ত্রী সাহেবের। যে কৃষক হত্যাকারী বিল আজকে তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন কর্পোরেট বাবুদের জন্য, সেই আন্দোলনে আজকে যে কৃষক মারা গেছেন, অত্যন্ত খারাপ। এই ধরনের অমানবিক যে অত্যাচার করেছেন, এর প্রতিবাদে সারা ভারতবর্ষের মানুষ আজকে সামিল হয়েছেন। এজন্য আমরাও অত্যন্ত শোকাহত। এই পরিবার একজন শুধুমাত্র তার নিজের সম্পদকে হারালো না, দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ, এই কৃষক আন্দোলনের অন্যতম প্রিয় নেতাকে আমরা হারালাম, যিনি আজকে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিরোধীরা বলছেন যে কৃষি আইন লাগু হলে কৃষকদের অনেক সুবিধা হবে, আপনি কি বলবেন? প্রত্যেকটা মানুষ অলরেডি জেনে গেছেন যে বিলে কি রয়েছে। বিলে পরিষ্কার উল্লেখ করা আছে যে আপনি আপনার উৎপাদিত ফসলকে ইচ্ছে মতো বিক্রি করতে পারবেন। আপনার ফসলের দাম কর্পোরেট বাবুরা ঠিক করে দেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 1868 টাকা কুইন্টাল দরে ধান কিনে নিচ্ছেন বিভিন্ন সমবায় সমিতি, বিভিন্ন সংঘ, উপসংঘ, বিভিন্ন জায়গা বা কিষাণ মান্ডির মাধ্যমে। তখন ওই কর্পোরেট বাবু এসে বলবে এই ধান 1868 টাকায় নেওয়া যাবে না, 550 টাকা কুইন্টাল ধরে আপনাকে বিক্রি করতে হবে। আপনি বিক্রি করতে বাধ্য, কারণ আপনার ওই বিলে উল্লেখ করা আছে
কর্পোরেট বাবুরা যে জিনিসটা ঠিক করে দেবে সেটা আপনি হয় বিক্রি করতে পারেন, না হলে মাঠে রেখে দিতে পারেন, না হলে রাস্তায় ছড়িয়ে দিতে পারেন। এর বেশি আপনি করতে পারেন না, আর হয়তো আপনি চাষ না করতে পারেন। এবং পরবর্তীকালে আরো বলা আছে চাহিদা অনুযায়ী শস্য উৎপাদন। দুদিন পরে বলবে আপনার এখানে আলু ধান লাগানো চলবে না, আপনাকে নীল চাষ করতে হবে। কৃষকরা বাধ্য সেই নীল চাষ করতে, তাতে তাদের খেতে পাক আর না পাক এই জায়গাটা রয়েছে। আর কোন রকম ভর্তুকি বা বীমা বা কোন রকম আর্থিক যে সহায়তা পুরোপুরি বন্ধ, এবং বরং তাদেরকে বেশি করে ট্যাক্স দিতে হবে। চাষ করছি মানে ট্যাক্স, এটা ভাবা যায়। আমি ফসল উৎপাদন করবো তারও আবার ট্যাক্স পোষাবে, জমির তো একটা খাজনা দেওয়াই হয়। এই ধরনের বিলে যে কথা রয়েছে, যেটা সম্পূর্ণরূপে কৃষক বিরোধী বিল। যে বিল হবে কৃষকদের পক্ষে বিল হওয়া দরকার। যারা মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থনীতিকে স্বয়ংসম্পন্ন করছে, তাদের উপরে এই অত্যাচার কোনোভাবেই কিন্তু কেউ মেনে নিতে পারছে না। এবং এই হত্যাকারী কৃষক বিলের জন্যই সারা পৃথিবী থেকে এই বিজেপি দূরীভূত। বিজেপি আর ভারতবর্ষে 2024 সালে থাকবে না, এটা আপনি লিখেন। কোর্টের রায় দিয়ে হয়নি কৃষিকে স্থগিত করতে, কিন্তু তারপরে ভূক্ষেপ নেই কেন্দ্র সরকার, কি বলবো? তাহলে বুঝতেই পারছেন, তে তো মানে কি বলবো, গায়ের জোর সেটাই দেখাচ্ছে, কোর্টকেও মানছেন। মানে এখানে আর কি বলা যেতে পারে? তিনি দেখাতে চাইছেন না যে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ বা দ্বিতীয় কোনো সংস্থা, যে কোনো দিক এই ভারতবর্ষে থাকবে না। আমি অল ইন অল, আমি যা করবো ভারতবর্ষের মানুষকে সেটা মুখ বুঝে সহ্য করতে হবে। আমি যদি তাদেরকে পায়ের তলায় রাখি, পায়ের তলায় থাকতে হবে। তাদেরকে যদি গাছের ডালে রাখি, গাছের ডালে রাখতে হবে। এছাড়া কিছু নেই, একটাই লোক, এটা মনে হয়। বিজেপি বলছে যে কৃষকদের আইন আগামী দিনে কৃষকদের আয় আগামী দিনে দ্বিগুণ হবে। আদৌ কি দ্বিগুণ হবে, আপনি কি মনে করেন? আপনি বলুন, জিএসটি করে কি লাভ হয়েছে, নোটবন্দি করে কি লাভ হয়েছে? তাহলে একাধিক পরিকল্পনা নিয়েছে, প্রত্যেকটা পরিকল্পনা ব্যর্থ। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার বিরুদ্ধে কথা বলছে, আর ওনারা বাবুরা জোগায়ার মাথায় দুটো গুজরাটের বড় ডাকাত, তারা যদি বলে যে এরকম কৃষকদের বিরাট কিছু হয়ে যাবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। মিথ্যে কথা বলে তো আর ভাওতাবাজি করে তো ব্যবসা করতে এসেছে, তারা তো মানুষের জন্য আসে। ব্যবসা করে তারা চলে যাবে, ফকিরের বেশ ধরে এসে বড় লুটপাট করে সে হবে। ভোটের আগে একের পর এক বিজেপি নেতা বাংলায় আসছেন, কি বলবেন? শুনুন, কে কোথায় গেল না গেল এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বাংলার মানুষ যুদ্ধে বা যে কোনো পরিষেবাতে এগিয়ে আসেন। সুতরাং বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই 2021 সালে 230টির বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করবে সরকার, এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সৌন্দর্যের পূর্ণ পরিপূর্ণ দানে সোনার গহনা, সেই মন মাতানো অলংকারের অফুরন্ত সম্ভার নিয়ে এলো চন্দন জুয়েলারি প্যালেস, বিকে রায় সুপার মার্কেট, আরামবাগ, হুগলি। Smart collection, jeans and t-shirts only for men. এমন কিছু সৃষ্টি যা হৃদয় ছুঁয়ে যায়, লাগছে তোমার মিষ্টি, যে লাগছে তোমার মিষ্টি। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ, পিসি সেন রোড, আরামবাগ, হুগলি। যে লাগছে তোমার। জীবনের ভাগ্যচক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি। সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন, কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠির বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আমাদের অলংকার, আপনার অহংকার। চন্দন জুয়েলার্স, সদরঘাট, আরামবাগ, হুগলি। অলংকারের বৈচিত্র্যে নবরূপে নব সাজে চাঁদের হাউস, আরামবাগ, গৌরহাটি মোড় থানার পশ্চিম দিকে।